এখন সকালবেলা মানেই রান্নাঘর থেকেই কিন্তু আমার ব্লগটা রেগুলারই স্টার্ট হচ্ছে, তাই না? সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টেই বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর ওইদিকে তো দেখলেই চাটুটাও গ্যাসে বসিয়ে দিয়েছি। তো চাটুটা গরম হতে হতে এদিকে আমি আলু ভাজাটাও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে পরোটা করব, আলু ভাজা আর সিম্পল পরোটা। আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজ দেব, নুন হলুদ দেব। আর এদিকে কালকে রাতে সুজিও করে রেখেছি, এটা অফিসেও আজকে দিয়ে দেব, আর বাড়িতেও আমরা খাবো। সকালের এই রান্নাটাই না আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটাই আমরা মেন খাবার হিসাবে সকালেও খাই, দুপুরেও খাই। তারপর যখন ভাত খাই সেটা একটা সাদামাটা হলেই হয়, সিম্পল ডাল ভাত এগুলো। আর যবে থেকে আমি ওয়েট লস করছি বা আমি নিজে শরীর স্বাস্থ্য নিয়ে খুব কেয়ারফুল হয়ে গেছি, তবে থেকে না আমার খাওয়া দাওয়া আরও সাধারণ হয়ে গেছে। আমি কিন্তু বরাবর খুব সাধারণ জীবনযাপনই পালন করি, কখনো অত্যাধিক বাড়াবাড়ি আমার লাইফে কোনো দিনই কেউ দেখতে পাবে না। সিম্পল থেকে সিম্পলভাবেই আমি বাঁচি, কিন্তু এখন বুঝতে পারছি যে তার মধ্যেও না অনেক ফাঁক থেকে যায়, সেগুলো আমরা বুঝতে পারি না। যেমন কার্বোহাইড্রেট সকাল বিকেল দুপুর এরম করে খাওয়া উচিত না। তো এর জন্য আমি যতটা সম্ভব পারি রুটি পরোটা ভাত এগুলোকে অ্যাভয়েড করি। তো যেদিন যেদিন অয়ন সকালবেলা অফিসে চলে যায় সেদিন সেদিন আমি আলাদা করে আর কিছু রান্না করি না। সকালে দুটো পরোটা বা রুটি খেয়ে নিই, আর দুপুরেও দুটো রুটি বা পরোটা খেয়ে নিই। ধরো সকালে খেতে খেতে আমার 8টা সাড়ে 8টা বাজে, আর এরপর আমি খাবো হচ্ছে ধরো 2:30 3টে, ব্যাস। আর রাত্রিবেলা একটুখানি ছোট্ট বাটির একটা বাটিতে মুড়ি, একটু চানাচুর, পেঁয়াজ টমেটো শসা একটু কেটে নিয়ে খাই। আর যেদিন ধরো অয়ন বাড়িতে থাকে সেদিন আমাদের রুটি পরোটার কোনো ব্যাপারই থাকে না, সেদিন সকাল সকাল উঠেই আগে আমরা খাই হচ্ছে মুড়ি। তো ওটা আমার এখন রেগুলার হ্যাবিট হয়ে গেছে। এমন না যে আমি রোজ বসে ভাবি আজকে কি খাবো কালকে কি খাবো, ঠিক আছে চলো আজকে একটু ডোসা খাই, কালকে একটু উত্তপম খাই, পরশু দিন একটুখানি তোমার ইডলি খাই, এরকম এখন মোটেই হয় না। আগে এরকম ভ্যারাইটি আমি রাখতাম, কিন্তু রেগুলার এখন আমি একটা নিয়মের মধ্যেই রয়েছি। আর যাই হোক, আমি যেন প্রচুর পরিমাণে ক্যালোরি ইনটেক না করে ফেলি, কার্বোহাইড্রেট না খাই, ভাত রুটি যেন ইনটেক না করি, গ্লুটেন থেকে যেন আমি অনেক দূরে থাকি। তো এখন ওষুধটা খেয়ে নিচ্ছি, অয়ন অফিসে চলে গেছে। আর তোমাদের রান্নাঘরটা দেখালাম যে ওষুধটা খেয়ে নেব, তারপর আমি ফার্স্টেই আগে রান্নাঘরটা গুছিয়ে নেব। এটা হচ্ছে সকালে খাবার পরে এই ওষুধগুলো দিয়েছে। এটা তো আয়ুর্বেদিক ওষুধ, এত বড় বড়, আমি না মানে খেতে খুব ভয় পাই, মনে হয় যেন এই গলায় আটকালো ওই গলায় আটকালো। তা ওষুধটা একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নিয়ে খেলাম। ওষুধটা শেষ হয়ে গেছে, আনতে যেতে হবে। আর এখন আমার কিন্তু আরেকটা গুড হ্যাবিট হয়েছে, সেটাও ডক্টরের পরামর্শে। সেটা হচ্ছে গরম জল খাওয়া। আগে আমি ভাবতাম আমি তো ফিল্টারের জল খাই, আরও ওয়াটার খাই, তাহলে গরম জল খাওয়ার কি দরকার। কিন্তু ডক্টর আমাকে একটা কথা বলেছেন যে ফিল্টার জলটাকে ছাঁকনির কাজ করে, কিন্তু ওটাকে বিশুদ্ধ করে না। তুমি যখনই গরম জল করবে তখনই কিন্তু জলটা একদম বিশুদ্ধ জলে পরিণত হবে। তো সেইটা মনে করেই ডক্টর আমাকে সবসময় বলেছে জল ফুটিয়ে খেতে। ঠিক আছে, গরম তুমি সবসময় নাই খাও, কিন্তু জলটা যেন ফোটানো থাকে। আর কখনোই খুব গরম জল খাবে না, আর খুব ঠান্ডা জলও খাবে না, ঈষদ উষ্ণ জল খাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমি শিখছি, নতুন করে শিখছি আর জানছি আর পালনও করছি, আর খুব ভালোও লাগছে। আমাদের শরীরে অর্ধেক রোগ অসুখ কিন্তু হয় আমাদের লাইফস্টাইলের জন্য। আমরা যদি ঠিকঠাক করে জীবনযাপন না মানে পালন করি, তাহলেই কিন্তু আমাদের শরীরে রোগের বাসা বাঁধে। খাওয়া দাওয়া যদি ঠিক করে না করি, আমরা ভাবি আমরা যত খাবো তত সুস্থ থাকবো, এটা কিন্তু একদম ঠিক না। পেট যত ফাঁকা থাকবে ততই ভালো। তুমি নাই বা খেয়ে থাকলে, খিদে পেলো, তাও তুমি যদি না খেয়ে থাকো কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি অতিরিক্ত খেয়ে নাও সেটা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। এই চামচটাকে আমি আজকে ভেঙে ফেললাম। এটা না মানে এটাতেই আমি ওই চ্যবনপ্রাশটা খেতাম, আমাকে যে আয়ুর্বেদ ডক্টর দিয়েছিলেন চ্যবনপ্রাশটা, তো ওটা হচ্ছে চীনামাটির মানে সিরামিকের চামচ ছিল, তো ভেঙে গেল ওটা। যাই হোক, আরও দুটো রয়েছে, আমাকে বলেছে স্টিলের চামচ বা কোনো ধাতুর চামচে যেন আমি আয়ুর্বেদ ওষুধটা না খাই। তো ওর জন্যই আমি সিরামিকের স্পুনগুলো রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটা গেল ভেঙে।
যাই হোক, ঠিক আছে, ওটার সময় এখন শেষ হয়ে গেছে। এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিলাম আর ওদিকে ডালও ভিজিয়ে রাখলাম। আজকে না লাউয়ের ডাল করব আর পেঁপে সেদ্ধ দেব, আলু সেদ্ধ দেব না, শুধু পেঁপে সেদ্ধই ভাবছি দিয়ে দেব, আর ওটা বাটার দিয়ে খাবো। ব্যাস, আর কিছু রান্নাবান্নার ঝামেলা নেই। তো এখন তো বললাম না, যেদিন যেদিন অয়ন অফিসে যায় সেদিন আমি আর বেশি রান্নার ঝামেলা রাখি না, কারণ ঘরের অনেকগুলো কাজও থাকে, ঘর ঝাড়া মোছা পরিষ্কার করা, তার সাথে সাথে আমার সঠিক সময় ওষুধ খাওয়া, রেস্ট নেওয়া, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। ডক্টর আমাকে একটা জিনিস বলেছে, কম খাও কোনো অসুবিধা নেই, কিন্তু কম ঘুমোবে না, সব সময় কিন্তু ঘুমের মাত্রা যেন ঠিক থাকে। তো আমি কিন্তু এটা সব সময় এখন পালন করি। তো দেখো, এগুলো মোটামুটি গুছিয়ে রাখলাম। এবার একটু সামনের ঘরে গিয়ে ভাবছি শোবো, শুয়ে একটু রেস্ট নেব, টিভি দেখব আর একটু রেস্টও নিয়ে নেব। এরপর দেখো, আমি একটু রেস্ট নিয়ে চলে এসেছি, কিন্তু 1 ঘন্টা মোটামুটি রেস্ট নিয়ে নিয়েছি। 1 ঘন্টা বাদে চলে এসেছি, আর টেবিল দেখো এরকম অগোছালো। আর ফার্স্টেই নয়, জলের বোতলগুলো ভরবো, ওগুলো সব খালি বোতল। সকালবেলা দেখো, এই যে রাত্রিবেলা আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সকালে খাওয়ার কথা, খাওয়া হয়নি। আমার এই রকমই হয়, সকালে তো পরোটা খেয়েছি, তখন আর ইচ্ছা হয়নি, তারপর আগে আর আলমন্ড বাদাম খাবো। আর সকালে উঠেই এই যে রান্নাঘরে ঢুকে একটার পর একটা কাজ করি না, মুখে কিছু দেওয়ার টাইম পাই না। তো এবার ডালটা বসিয়ে দিলাম, মুগের ডাল করব লাউ দিয়ে। এই লাউটার অবস্থা দেখেছো? 2 সপ্তাহ আগে নিয়ে এসেছি বাজার থেকে, খাওয়াই হয়নি, ফ্রিজের মধ্যে পড়েছিল। তো দেখলাম একটু না এরকম কালো কালো ছোপ হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, ওটাই বাদ দিয়ে বাকি অংশটা দিয়ে দেব। এই লাউগুলো এখানে অনেক দাম। এই ছোট্ট লাউটা দেখতে পাচ্ছ সাইজটা, এটা 60 টাকা দাম নিয়েছে, 60 রুপিস। তো বুঝতেই পারছো, এখানে এই ছোপ ছোপ লাউগুলো যেহেতু কলকাতার থেকে বা অন্য জায়গা থেকে আসে, এগুলো এখানে অনেক দাম নেয়। একটু যদি বড় সাইজের লাউ হয় তাহলে সেটা 100 টাকা, যেহেতু এটা একদম ছোট্ট লাউ তার জন্য ওটার দাম নিয়েছিল 60 টাকা। তো ওটা ফেলানো যাবে না, তো আমরা এর জন্য খুব বুঝে বুঝেই আনি, বুঝে বুঝেই খাওয়া হয়। তবুও না সবজি থেকেই যায়, অত তো খাওয়া হচ্ছে না। এখন সারাদিনে আমি একবারই খাবার খাই, কার্বোহাইড্রেটটা, রুটি বলো ভাত বলো, বেশি এখন আর খাই না। তো লাউ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। মুগের ডালটা দেখো 80% হয়ে গেছে, যখন তখন লাউটা অ্যাড করে দিয়েছি। এই লাউগুলোর যা টেস্ট, উফ! এখন আর আমার সাউথ ইন্ডিয়ার এদিকের ওই লম্বা লম্বা লাউগুলো একটুও খেতে ইচ্ছা করে না। এ দেখো, আরেক বোতল গরম জলও কিন্তু করে রাখলাম, ওটা আবার পরে খাবো বলে, যাতে আমি কাজ করতে করতে উঠেই যাতে খেতে পারি, সামনে যাতে ওটা সাজানো থাকে। অনেক সময় না জল তেষ্টা পায়, তখন দেখি গরম জল করা নেই, তখন আবার গরম জল করে খাওয়া, তখন সঙ্গে সঙ্গে খেতে খুব অসুবিধা হয়। একদম গরম জল খাওয়াটাও তো ঠিক নয়। তো সোফা টোফা গুছিয়ে নিলাম, কারণ ওখানে শুয়েছিলাম চাদরটা গায়ে দিয়ে। তো ওগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। বেগুনটা ভাজার বাকি ছিল, আর ডালটাও সোমবার দিয়ে দিয়েছি। তো এবার ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। এখন বাজে 1:30, রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। আরেকবার গা ঠা ধুয়ে চলে এলাম। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে বৃষ্টি পড়লেই ঠান্ডা, সে যে সময় পড়ুক। যদি মার্চ এপ্রিল মাসেও বৃষ্টি পড়ে, সেই দিন রাত্রে আমাদের ব্ল্যাঙ্কেট দিয়ে গায়ে দিয়ে, মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হয়। তো যাই হোক, এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। এই আংটিটা দেখো, আমি সবসময় এই আঙুলটাতে পরতাম, অ্যাকচুয়ালি এই আঙুলটাতেই পরতে বলেছিল, আর এত বছর ধরে, হ্যাঁ, আর এখন আর এই আঙুলটাতে হচ্ছে না। আমি যদি একটু হাতটা এরকমও করি না, আঙুল থেকে একদম বেরিয়ে চলে আসছে। তো দেখো, এখন আমার এই ফিঙ্গারে দেখো আংটিটা চলে এসছে। অয়ন বলছে কিছুদিন বাদে এই ফিঙ্গার থেকেও বেরিয়ে গেলে খুব সমস্যা হবে, আর তখন মনে হয় আমি চেনের সাথেই পরে থাকবো, কিন্তু চেনের মধ্যে পলাটা রয়েছে। ওয়েট লস করে একদিকে আনন্দ লাগছে, আরেকদিকে এটা ওটা সেটা কিছুই আর হচ্ছে না। আগের ড্রেসগুলো একদম বাজে লাগছে পরলে, ওগুলো নয় তাও সেলাই করে পরতে পারবো। গয়নাগাটি কি করব কে জানে, পরার সাথে সাথে মনে হয় কি কখন খুলবো। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, আর এই ব্লগটা এখানেই এন্ড করব। চলো, বাই।